ফকল্যান্ডস যুদ্ধ ছিল দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণের উপর আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে সংঘটিত অঘোষিত যুদ্ধ। 1982 সালের 2 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত এই যুদ্ধ চলে। আজকে আমরা আলোচনা করব ফকল্যান্ড দ্বীপ নিয়ে, আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধের ক্ষয়ক্ষতি ও যুদ্ধের পরবর্তী প্রভাব নিয়ে। ফকল্যান্ড যুদ্ধের সব আপডেট তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তথ্যবহুল ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফকল্যান্ড দ্বীপগুলি আর্জেন্টিনার পূর্ব উপকূল থেকে 480 কিলোমিটার দূরে অবস্থিত। 1592 সালে ব্রিটিশ নাবিকেরা সম্ভবত এগুলি প্রথম আবিষ্কার করে, কিন্তু আর্জেন্টিনার উপকূলের কাছে অবস্থিত হওয়ায় আর্জেন্টিনা 19তম শতকের শুরু থেকেই এই দ্বীপগুলিকে নিজেদের বলে দাবি করে। আর্জেন্টিনীয়রা এগুলিকে মালভিনাস দ্বীপপুঞ্জ নামে ডাকে। আর্জেন্টিনার যুক্তি ছিল 1760-এর দশক থেকে ব্রিটিশদের আসার অনেক আগে স্পেনীয়রা এখানে বসতি স্থাপন করেছে। 1833 সালে এখানে ব্রিটিশদের বসতি ও নিয়ন্ত্রণ স্থাপিত হয় এবং তখন থেকেই যুক্তরাজ্য দ্বীপগুলির উপর আর্জেন্টিনার দাবি অগ্রাহ্য করতে থাকে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর্জেন্টিনা আবার তাদের দাবি উত্থাপন করে এবং 1965 সালে জাতিসংঘের মাধ্যমে ব্রিটেন সাথে সমঝোতায় আসার চেষ্টা করে। 1970-এর দশকে ব্রিটেন আর্জেন্টিনাকে দ্বীপগুলি দিয়ে দেবার ব্যাপারে ইচ্ছুক হবার আভাস দেয়। একটি সমাধান ছিল দ্বীপগুলিকে ফেরত না দিয়ে ধীরে ধীরে ধাপে ধাপে দেয়া। এই সমাধান অনুসারে দ্বীপগুলি আর্জেন্টিনার আয়ত্তে থাকবে, কিন্তু ব্রিটেন এগুলির প্রশাসন চালাবে। কিন্তু ফকল্যান্ড দ্বীপবাসী ব্রিটেন অধীনেই থাকার ব্যাপারে সম্মতি দেয় এবং 1982 সালে এ সংক্রান্ত আলোচনা ভেস্তে যায়। 1982 সালের মার্চ মাসের শেষের দিকে আর্জেন্টিনার রাষ্ট্রপতি লেওপোলদো গালতিয়েরি দ্বীপগুলি জোর করে দখল নেয়ার পরিকল্পনা করেন। গালতিয়েরির এই আক্রমণের পেছনে রাজনৈতিক কৌশলও কাজ করেছিল। সে সময় অর্থনৈতিক সমস্যায় জর্জরিত আর্জেন্টিনার জনগণের মধ্যে ব্যাপক অন্তর্কলহকে সামাল দিয়ে তাদেরকে সামরিক সরকারের পেছনে এক কাতারে আনার চেষ্টা করে। বিদেশে ক্রমশ বিতর্কিত ও নিন্দিত সামরিক সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলিকে চাপা দিতে গালতিয়েরি এই চাল চালেন বলে অনেকে ধারণা করেন। এই লক্ষ্যে আর্জেন্টিনাতে গোপনে একটি আক্রমণ দল প্রস্তুতি নিতে থাকে। এ সময় ফকল্যান্ডস দ্বীপপুঞ্জের 1600 কিলোমিটার পূর্বে ব্রিটিশ নিয়ন্ত্রিত সাউথ জর্জিয়া দ্বীপে অবস্থানরত আর্জেন্টিনীয় সাহায্যকর্মী এবং ব্রিটিশ বৈজ্ঞানিকদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। ফলে আক্রমণের নির্ধারিত সময়সীমার আগেই আর্জেন্টিনা সাউথ জর্জিয়া দ্বীপে 3টি যুদ্ধজাহাজ পাঠায়। সেখানে যাবার পথে 2 এপ্রিল এই নৌবহরী ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ আক্রমণ করে। আর্জেন্টিনার সেনারা দ্বীপগুলির রাজধানী পোর্ট স্ট্যানলিতে অবস্থিত ক্ষুদ্র ব্রিটিশ সৈন্যদলকে সহজেই পরাজিত করে। তবে আদেশ অনুযায়ী নিজেদের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হলেও তারা কোন ব্রিটিশ প্রাণহরণ করেনি। এর পরের দিন 3 এপ্রিল আর্জেন্টিনীয়রা সাউথ জর্জিয়া দ্বীপ ও সাউথ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ দখলে নেয়। এপ্রিলের শেষের দিকেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আর্জেন্টিনা প্রায় 10,000 সৈন্যের সমাবেশ ঘটায়। তবে এদের অধিকাংশই ছিল সাধারণ সৈনিক ও তারা সুপ্রশিক্ষিত ছিল না। প্রত্যাশামাফিক আর্জেন্টিনার জনগণ তাদের রাষ্ট্রপতির এই পদক্ষেপে খুশি হয় এবং রাষ্ট্রপতির প্রাসাদের সামনে প্লাসা দে মায়ো চত্বরে জনতা এই সামরিক পদক্ষেপের সমর্থনে জড়ো হয়। জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র ও পেরু দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চালায়। জাতিসংঘে আর্জেন্টিনাকে ফেরত যাবার জন্য প্রস্তাব উত্থাপন করে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হয়, কিন্তু গালতিয়েরি তার সিদ্ধান্তে অটল থাকেন। এই আক্রমণের প্রেক্ষিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থাচার দ্বীপগুলি পুনরুদ্ধারের জন্য নৌবাহিনীর একটি টাস্ক ফোর্স গঠন করেন। 5 এপ্রিল নাগাদ যুক্তরাজ্য ওই এলাকায় 20টি যুদ্ধজাহাজ, সহযোগী নৌযান ও 6,000 সেনার এক বহর পাঠায়। 7 এপ্রিল যুক্তরাজ্য ফকল্যান্ড দ্বীপপুঞ্জের আশেপাশের 200 মাইল পরিধির ভেতরে বিদেশি শক্তির অবস্থান নিষিদ্ধ ঘোষণা করে। বেশিরভাগ ইউরোপীয় শক্তি যুক্তরাজ্যের পক্ষ নেয়, কিন্তু বেশিরভাগ দক্ষিণ আমেরিকান দেশ আর্জেন্টিনার পক্ষ নেয়। বিগ্লো প্রণালীতে অবস্থিত দ্বীপগুলির নিয়ন্ত্রণ নিয়ে চিলি ও আর্জেন্টিনার দ্বন্দ্ব ছিল, তাই চিলি আর্জেন্টিনার বিরুদ্ধে সতর্কতামূলক অবস্থান গ্রহণ করে। একই কারণে আর্জেন্টিনার সুপ্রশিক্ষিত সেনারা ফকল্যান্ডসে না গিয়ে মূল ভূখণ্ডেই অবস্থান করতে থাকে। এছাড়া আর্জেন্টিনার সামরিক পরিকল্পকেরা ভেবেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে নিরপেক্ষ ভূমিকা রাখবে, কিন্তু মধ্যস্থতায় ব্যর্থ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার ন্যাটো মিত্র যুক্তরাজ্যের প্রতি পূর্ণ সমর্থন দেয় এবং তাকে সামরিক কলাকৌশল ও নানা অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করে। যুক্তরাজ্যের নৌবহর 13,000 কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে আসার সময় আরেকটি ক্ষুদ্র ব্রিটিশ সেনাদল 25 এপ্রিল সাউথ জর্জিয়া দ্বীপ দখলে নেয় এবং একই সাথে আর্জেন্টিনার একটি ডিজেল চালিত ডুবোজাহাজও দখল করে। এরপর তারা পূর্ব ফকল্যান্ড দ্বীপে আক্রমণ শুরু করে। এক বিতর্কিত আক্রমণে ব্রিটিশ একটি ডুবোজাহাজ যুদ্ধ অঞ্চলের বাইরে অবস্থিত পশ্চাৎপসরণকারী আর্জেন্টিনার জেনারেল বেলগ্রানো নামের ক্রুজার জাহাজটি ডুবিয়ে দেয় এবং এতে 370 জন আর্জেন্টিনীয় প্রাণ হারান। আর্জেন্টিনা ফকল্যান্ড অঞ্চলে আর কোন জাহাজ না পাঠালেও ডুবোজাহাজগুলি দিয়ে ব্রিটিশ নৌবহরকে সন্ত্রস্ত করে রাখে। 14 মে তারিখে ব্রিটিশ কমান্ডোরা পশ্চিম ফকল্যান্ড দ্বীপে নামে। 20 মে মাঝরাতে পূর্ব ফকল্যান্ডের সান কার্লোস বন্দরে মূল ব্রিটিশ আক্রমণ শুরু হয়। 21 মে থেকে 28 মে পর্যন্ত যুদ্ধ চলে। এর মধ্যে ব্রিটিশরা শত্রুর মাটিতে পরবর্তী পর্যায়ের আক্রমণ চালানোর ঘাঁটি তৈরি করে ফেলে। দুই পক্ষের মধ্যে মূল যুদ্ধ সংঘটিত হয় 28 মে গুসগ্রিন এলাকায়। এতে ব্রিটিশরা জয়লাভ করে।
এরপর আর্জেন্টিনীয়রা ফিটজরয় ও ব্লাফ কোভে প্রতি আক্রমণ চালালেও ব্রিটিশদের অগ্রযাত্রা অব্যাহত থাকে এবং 14 জুন তারিখে তারা পোর্ট স্ট্যানলি দখল করে যুদ্ধে বিজয় লাভ করে। এই যুদ্ধে 258 জন ব্রিটিশ সৈন্য এবং 649 জন আর্জেন্টিনীয় মারা যান। এই শোচনীয় পরাজয়ের পর গালতিয়েরি পদত্যাগ করেন। আর্জেন্টিনায় সামরিক শাসনের অবসান ঘটে। অন্যদিকে যুদ্ধে ব্রিটিশদের বিজয় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থাচারকে একজন শক্তিশালী ও সিদ্ধান্তদানে পারদর্শী নেত্রী হিসেবে প্রতিষ্ঠা দেয় এবং 2 বছর ব্রিটিশ সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হন। যুদ্ধে বিজয়ের পর থেকে যুক্তরাজ্য ফকল্যান্ডসের ব্যাপারে নতুন কোন আলোচনা শুরু করতে অনীহা দেখিয়ে আসছে। কার্লোস মেনেম আর্জেন্টিনার রাষ্ট্রপতি হবার পর থেকে দুই দেশের সম্পর্ক আবার ধীরে ধীরে স্বাভাবিকের দিকে মোড় নেয়।